আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি সবাই ভালো আছো। আজকে আমরা এইচএসসি 23 সালের বোর্ড প্রশ্ন পদার্থের গাঠনিক ধর্ম অধ্যায়ের পদার্থবিজ্ঞান যেটা প্রথম পত্রের সপ্তম চ্যাপ্টার সেটার প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। সবার আগে আমি বলে নেই এটা একটা সমাধানমূলক ভিডিও। তার আগে আমাদের হচ্ছে এই যে চকবাজার, চট্টগ্রাম চকবাজার আমাদের যে কোচিংয়ের অ্যাড্রেস সেটা দেওয়া আছে। কেউ যদি আমাদের কাছে অফলাইন করতে চাও তাহলে এই ঠিকানায় এসে যোগাযোগ করতে হবে। তো একটা জিনিস মনে রাখবে, আমি এটা সলভিং ভিডিও করাচ্ছি 2023 সালের বোর্ড প্রশ্নের সমাধান। এখানে বেসিক অনেক বেশি আলোচনা করার সুযোগ নেই, ঠিক আছে? এটা একটা ওয়ান শট ক্লাস। যদি আমি 3 ঘন্টা 4 ঘন্টা বা 5 ঘন্টা নিতাম তাইলে একদম আগে 1 ঘন্টা বেসিক বুঝাইতাম, তারপর 3 ঘন্টা প্রশ্ন সলভ করাতাম। বাট এটা 2023 সালের একটা হচ্ছে হলো বোর্ড প্রশ্নগুলোর সমাধান, একটু তাড়াতাড়ি সলভ করব। যাদের বেসিক ক্লিয়ার নাই তারা আমাদের এই অধ্যায়ের পদার্থের গাঠনিক ধর্ম অধ্যায়ের সবার আগে গিয়ে হচ্ছে হলো তোমরা যে আমাদের যে ইউটিউব চ্যানেলের যে প্লেলিস্ট আছে সেখানে পদার্থের গাঠনিক ধর্ম অধ্যায়ে তুমি চলে যাবো। পদার্থের গাঠনিক ধর্ম দেখো, এই যে প্লেলিস্টে ঢোকার পর এই যে এখানে এসে প্লেলিস্টে ঢুকবা। ভিডিওতে ঢোকার পর প্লেলিস্টের পর তুমি যখন পদার্থের গাঠনিক ধর্ম অধ্যায়টাতে যাবা, এই যে যাইতে থাকবা এই যে পদার্থের গাঠনিক ধর্ম এইটাতে পাবা। এই অধ্যায় এখানে গিয়ে এই যে দেখো পদার্থের গাঠনিক ধর্ম 1 লেখায় এইটা, অথবা তুমি ইউটিউবে সার্চ মারো পদার্থের গাঠনিক ধর্ম 1 স্কুল অফ কেমিস্ট্রি অ্যান্ড ফিজিক্স এটা লিখে, তখনই তুমি এই ভিডিওটা পাবাই। এটা দেখার পর তুমি এই যে বোর্ড প্রশ্ন সমাধানের এই ভিডিওটা দেখো। এখানে এগুলো হচ্ছে আমি 21 সাল, তার আগের 19 সালে অনেক প্রশ্ন সলভ করাইছি, দেন 22 সালের গুলো এখানে সলভ করা আছে, ঠিক আছে? তারপর এখানে এমসিকিউ, গত বছর আমি এমসিকিউ সলভ করাইছিলাম, এখানে প্রায় 120টার উপরে ওই এমসিকিউ সলভিং এর ভিডিওগুলো আছে। তোমরা এখান থেকে হচ্ছে বেসিক লেভেলের জিনিসগুলো আগে শিখে ফেলতে পারো, তাইলে তোমাদের জন্য এটা সহজ হয়ে যাবে। তো আমরা চলো 2023 সালের বোর্ড প্রশ্ন সমাধানে চলে যাই। আমাদের এখানে এ এবং বি দুইটা তার আছে। আমি এই 1 নাম্বার কোশ্চেন, এটা ঢাকা বোর্ড 2023-এ আসছে, এটার গ নাম্বার দেখো তোমরা হচ্ছে গ নাম্বারটা এখানে দেওয়া আছে, আমি যেটা দেখাচ্ছি এটা গ নাম্বার। তো গ নাম্বার কোশ্চেনটাতে দেখো এ আর বি দুইটা তার, এ তারের দৈর্ঘ্য L1, বি তারের দৈর্ঘ্য R1, এটা R1 হবে। অন্যদিকে বি তারের দৈর্ঘ্য L2, ব্যাসার্ধ R2। উভয় তারে 7 কেজি ভর উলম্বভাবে নিচে চাপানো হচ্ছে। 7 কেজি ভর উলম্বভাবে চাপানো হচ্ছে হলে এ তারের দৈর্ঘ্য বৃদ্ধি পায় 1 মিলিমিটার। এ তারের দৈর্ঘ্য কত? 1 মিলিমিটার। বি তারেরও দৈর্ঘ্য বৃদ্ধি পায়, তবে বি তারের দৈর্ঘ্য কতটুকু বৃদ্ধি পায় সেটা বলা নাই। তো এ তারের যে দৈর্ঘ্য বৃদ্ধি আছে খেয়াল করো, ওইটা দিয়ে তোমাকে বাইর করতে বলছে কৃত কাজের পরিমাণ এ তারে। তাহলে আমরা কৃত কাজ ডব্লিউ করে দেখো, এখানে আগে দেওয়া আছে বল, এফ দেওয়া আছে। তুমি বলবা এফ কোথায় দেওয়া আছে? এফ হচ্ছে হলো বস্তুটাকে ঝুলাইলে ওজনটাই, বস্তুটার ওজনটাই হচ্ছে হলো কি হিসেবে কাজ করবে, এখানে এফ হিসেবে কাজ করবে। তাহলে এটা হচ্ছে হলো এফ হচ্ছে এমজি, এম কত? 7 কেজি, জি 9.8। তাহলে কত হয় দেখো তো তোমরা, 7 × 9.8, এটা হচ্ছে হলো 68.6 নিউটন। ওকে, এটা যদি হয় এরপর হচ্ছে হলো তোমার দৈর্ঘ্য বৃদ্ধি পায় কত? 1 মিলিমিটার। তাহলে ছোট এল 1 মিলিমিটার, 1 মিলিমিটার, 1 × 10⁻³ মিটার। ওকে, আমরা জানি কৃতকাজ, যদি তুমি হচ্ছে হলো কৃতকাজ অনেকভাবে বের করা যায়, কিন্তু তার চেয়ে বড় কথা হচ্ছে এখানে কৃতকাজ বের করতে হলে তোমাকে সহজভাবে দেখো W = হাফ FL, এটা একটা শর্টকাট সূত্র। হাফ কি? FL। তো হাফ FL এই সূত্র থেকে তুমি সহজেই কি করে ফেলতে পারো বলো তো? আরেকটা কাজের সূত্র আছে আমরা জানি, সেটা হচ্ছে হলো কি, এই যে W = YAL² / 2L, এই যেটা, এটা এখানে জানার জন্য ইয়ং মডুলাস জানা লাগবে, ক্ষেত্রফল জানা লাগবে, দৈর্ঘ্য বৃদ্ধি জানা লাগবে, আদি দৈর্ঘ্য জানা লাগবে। বাট এটার জন্য তোমার হচ্ছে হলো কি, এই সূত্র দিয়ে করতে গেলে তোমার সহজে এটা করে ফেলতে পারো। এইটা হাফ ইন্টু হচ্ছে হলো 68.6 ইন্টু হচ্ছে হলো 1 × 10⁻³ তাইলে এখান থেকে দেখো ভাগ হচ্ছে হলো 2 ইন্টু হচ্ছে হলো 10⁻³। এখানে আমার কাছে আসছে 0.0343 এত জুল। ওকে, এই তাহলে ঢাকা বোর্ড 2023-এর গ নাম্বার প্রশ্ন এইভাবে সমাধান করে ফেলতে পারো। ঘতে একটা প্রশ্ন করছে, বি তারের আয়তন অপরিবর্তিত থাকলে ইহার পয়সনের অনুপাতের মান বের করা সম্ভব কি? এই প্রশ্নটা আমি সবার শেষে আলোচনা করব, কারণ আচ্ছা এখানে আলোচনা করে ফেলি। এটাকে আমরা জানি হচ্ছে হলো গ পয়সন, ঘ পয়সনের বি তারের কিচ্ছু দেওয়া নাই। বি তারে দেখো ব্যাসার্ধ দেওয়া আছে আর হচ্ছে হলো কি L2 বলছে,
এখানে তোমার ভর কতটুকু চাপাইছে সেটা বলছে, এফ আছে। তো পয়সনের অনুপাত আমরা জানি, পয়সনের অনুপাত সিগমা ইকুয়াল টু মাইনাস পার্শ্ব বিকৃতি ডেল আর ডিভাইড বাই আর, পার্শ্ব বিকৃতি ডিভাইড বাই দৈর্ঘ্য বিকৃতি। এই যেটা চাইলে এটা ব্যাসার্ধর উপরে হচ্ছে ব্যাসার্ধের পরিবর্তন, নিচে হচ্ছে হলো কি আদি ব্যাসার্ধ। এই যে বিকৃতির ক্ষেত্রে হচ্ছে দৈর্ঘ্য বিকৃতির হচ্ছে দৈর্ঘ্যের পরিবর্তন ডিভাইড বাই হচ্ছে হলো কি আদি দৈর্ঘ্য। এটা চাইলে কিন্তু ব্যাস কি দিয়ে, ব্যাস দিয়েও লেখা যায়। কি দিয়ে? ব্যাস ডি, এই যে ডেল ডি ডিভাইড বাই ডি, অথবা হচ্ছে হলো শুধু ব্যাসের পরিবর্তনটাকে ছোট হাতের ডি দ্বারা, আদি ব্যাসটাকে বড় হাতের ডি, এভাবেও লেখা যায় ছোট ব্যাস দিয়ে লিখে। এটাও পার্শ্ব বিকৃতি, এটাও পার্শ্ব বিকৃতি, এটা ব্যাসার্ধ দিয়ে, এটা ব্যাস দিয়ে। এখন খেয়াল রাখো এইটার ক্ষেত্রে আমাদের যদি এইটা যেহেতু বলা হয়েছে আদি দৈর্ঘ্য, এই যে আদি দৈর্ঘ্য হচ্ছে ব্যাসার্ধ হচ্ছে R2 আর L2 দৈর্ঘ্য, তাহলে আদি দৈর্ঘ্য হচ্ছে হলো কি তোমার বলো তো L2। এটা L2 হইলে এটা হবে হচ্ছে হলো তোমার, দেখো খেয়াল করো, আমরা এগুলাকে তখন এটা এইভাবে লিখতে পারবো যে হচ্ছে হলো ডেল আর কোনটা বলো তো 2, R2 এর পরিবর্তন, আর আদি ব্যাসার্ধ হচ্ছে দ্বিতীয় তারের R2, দ্বিতীয় তারের আদি দৈর্ঘ্য হচ্ছে হলো L2, আর দৈর্ঘ্যের পরিবর্তন হচ্ছে হলো আদি তো হচ্ছে হলো L2, আদিটা হবে নিচে L2, আর নিচে হচ্ছে হলো কি বলো, উপরে হচ্ছে হলো ডেল L2, অর্থাৎ L2 এর পরিবর্তন দ্বিতীয় তারের দৈর্ঘ্যের পরিবর্তন ডিভাইড বাই দ্বিতীয় তারের আদি দৈর্ঘ্য, এটা হচ্ছে হলো দৈর্ঘ্য বিকৃতি। আর এটা হচ্ছে পার্শ্ব বিকৃতি, দ্বিতীয় তারের ব্যাসার্ধের পরিবর্তন ডিভাইড বাই হচ্ছে হলো কি আদি ব্যাসার্ধ দ্বিতীয় তারের R2। তাহলে এখান থেকে কেউ যদি হচ্ছে হলো এটা, এই যে ব্যাসার্ধগুলা দেখো, তোমার ব্যাসার্ধের পরিবর্তন এবং দৈর্ঘ্যের পরিবর্তন বলে দেয়, তাইলে যেহেতু মানে অ্যাটলিস্ট এটা যদি বলে দেয় যে আদি দৈর্ঘ্যের কতটুকু পরিবর্তিত হয়েছে, আদি ব্যাসার্ধের কতটুকু পরিবর্তিত হয়েছে, তাহলে পয়সনের অনুপাত নির্ণয় করা সম্ভব। ঠিক আছে, তো এটা সমীকরণিক ব্যাখ্যা, মানে আমি যা বললাম এতক্ষণ মুখে সূত্রটা লিখে পয়সনের অনুপাত কাকে বলে সূত্র লিখলা, তারপর বললা এই যে ডেল R2, তারপর হচ্ছে হলো কি এই যে ডেল L2, এই ডাটাগুলো যদি তোমার কোনোভাবে জানা যায় তাহলে অবশ্যই পয়সনের অনুপাত বের করা সম্ভব। তো এমনিতে হচ্ছে এখানে যেহেতু এনাফ ডাটা নাই, তাই আমরা এই ক্ষেত্রে মান বের করতে পারবো না। কি করতে পারবো না বলো তো? মান বের করতে পারবো না। কিন্তু অধিকাংশ ধাতব পদার্থের ক্ষেত্রে বা হচ্ছে ধাতব পদার্থগুলোর ক্ষেত্রে আয়তন অপরিবর্তিত রাখলে পয়সনের অনুপাত 0.5 এটা প্রমাণ করা যায়। তো কিভাবে প্রমাণ করা যায়? একটা তারের ক্ষেত্রে, অবশ্যই এটা দ্বিতীয় একটা তার, তো তারের ক্ষেত্রে এটা প্রমাণ করা যায়। তো তারের ক্ষেত্রে কিভাবে প্রমাণ করা যায় দেখবা। এখন এই যে ব্যাখ্যা, এটা বিভিন্ন গাইডে টেস্ট পেপারে, আমি এখন বাংলা যে কথাটা বললাম এটার ব্যাখ্যা পাবা, এইভাবেই ব্যাখ্যা দেওয়া যে হচ্ছে ডেল R2, L2, ডেল L2 এগুলো জানা থাকলে তুমি পয়সনের অনুপাত বের করতে পারবা। বাট যদি তুমি যেহেতু আয়তন অপরিবর্তিত, তার মানে হচ্ছে ডেল ভি হচ্ছে কত? 0, ডেল ভি 0, আয়তনের পরিবর্তন 0। তারের ক্ষেত্রে আমরা জানি আয়তন ভি ইকুয়াল টু পাই আর স্কয়ার এল। পাই আর স্কয়ার এল যদি তারের আয়তন হয়, আমি যদি এটাকে আয়তনের সাপেক্ষে উভয় পাশে অন্তরীকরণ করি, তাহলে এটা ডি বাই ডিভি, এটা ভি দাঁড়াচ্ছে। আর এখান থেকে খেয়াল করো, আমি জাস্ট হচ্ছে কি এটা যদি ধরি, তাহলে এরপরে দেখো এটা ডি বাই ডিভির সাপেক্ষে যখন পাই আর স্কয়ার এল কে করবো, এখানে আর এবং এল দোনোটাই পরিবর্তনশীল, আয়তন অপরিবর্তিত থাকবে। আয়তন অপরিবর্তিত থাকলেও দৈর্ঘ্য বাড়লে ব্যাসার্ধ কমবে, ব্যাসার্ধ বাড়লে দৈর্ঘ্য কমবে, এরকমই তো সম্পর্ক এদের মধ্যে। তাহলে এখান থেকে যদি আমি করি, তাহলে এটাকে করতে হবে, দেখো আমি যদি এটা এখান থেকে সহজেই, মানে এটা তো কত ডি বাই ডিভি, ভিকে করলে কত, এটা কত চলে আসবে বলো তো? 1 চলে আসবে। এটা আয়তনের সাপেক্ষে, মানে আয়তন পরিবর্তনের সাপেক্ষে এটা যেহেতু ভি পরিবর্তন হয় না, ডেল ভিটা 0, তো চাইলে এটা তুমি বলতে পারো যে এটা তো ভি তো ধ্রুবক, তাহলে এটা কত হয়ে যায়? 0। ভি এটা যদি 0 হয়ে যায়, তুমি চিন্তা করো এটা ডি বাই ডিভি অন্তরীকরণ করে উভয় পাশকে, ডি বাই ডিভি এটা তুমি হচ্ছে কি পাই আর স্কয়ারকে ধ্রুবক ধরে একবার এল কে করলা, আবার তুমি হচ্ছে কি
এল কে পাই এবং এল, পাই তো ধ্রুবক কি, এল কে ধ্রুবক ধরে ডি বাই ডিভি, এখান থেকে তুমি কি আর স্কোয়ার কে করলা, কাকে করলা, আর স্কোয়ার কে করলা। তো এখানে দেখো আমি যদি এখান থেকে ক্যালকুলেশনটাকে এভাবে করতে চাই, সেটা হচ্ছে হলো তুমি এখান থেকে এটা যেটা পাবে সেটা হচ্ছে হলো, দেখো এখানে এই পাশে তো 0, তো এটা যদি 0 হয়ে যায়, এটা পাই আর স্কোয়ার, এটা ইন্টু হচ্ছে হলো কি, এখানে এটা আমি যদি এল কে করি, দেখো এটা তো ভি এর সাপেক্ষে এল কে করতেছি, কিন্তু এল তো কি না বলো তো, এটা আমি যদি এল কে করি তাইলে এটা আসার কথা আমার কত, আমি ধরো এটাকে ভি ধরলাম, ভি ধরলে এটা 1 হয়ে যাওয়ার কথা 1, কিন্তু আসলে এটা তো ভি না, তাই এটাকে আবার কি করতে হবে, অন্তরীকরণ করতে হবে, অর্থাৎ ডি বাই ডিভি, এইটাকে এই যে জিনিসটা যেহেতু আমার ভি না, তাই এটাকে আবার করতে হবে। দেন আবার যদি এই পাশটা করি, ধরো পাই এল, এটাকে আমি যদি ডি স্কোয়ার আর স্কোয়ারকে করি বি এর সাপেক্ষে, বি এর সাপেক্ষে আমি যদি ভি ধরি এটাকে, তাহলে এটা আসবে হচ্ছে 2r, যেহেতু এটা হচ্ছে কি না বলো তো, ভি না, তাই এটাকে আমার আবার অন্তরীকরণ করতে হবে এই। তো এটা করার পর আমি যদি এখান থেকে ক্যালকুলেশন করে করে আগাই, প্রিভিউ নিয়ে এটা ছোট করে ফেলি আমি, তো আমি যদি এটা নিয়ে আবার আগাই, দেখো সবাই এই পাশটা তো 0 থাকতেছে, এটা পাই আর স্কোয়ার ডিএল বাই ডিভি, আর এটাকে আমরা বলতে পারি 2 পাই আর এল ডি, যেহেতু এটা কি খেয়াল করো আর না, তাই এটাকে হচ্ছে হলো কি তোমার আবার করতে হবে ডিআর বাই হচ্ছে হলো কি ডিভি, এই এরকম আসবে। তো এরকম যদি আসে, এরপরে আমাদের কাজ হচ্ছে মোটামুটি সহজ হয়ে যাবে, বা 0 ইকুয়াল টু পাই আর স্কোয়ার, এখান থেকে দেখো আমি দোনোটা ডিএল বাই ডিভি প্লাস হচ্ছে হলো 2 পাই আর এল ডিআর ডিভাইড বাই হচ্ছে হলো এখানে ডিভি। তো আমি যদি এখান থেকে কাকে কমন নিয়ে নেই, ডিভিটাকে 1 বাই ডিভিটাকে কমন নিয়ে ওই পাশে পাঠাই দিই, তাহলে 0 হয়ে যাবে, তাইলে এটা দাঁড়াবে হচ্ছে হলো পাই আর স্কোয়ার ডিএল ইকুয়াল টু হচ্ছে হলো 2 পাই আর এল ডিআর। দেখো এখান থেকে যদি আমি দুই পাশ থেকে পাই আর কাটি, এখানে একটা আর থাকবে, তাহলে এটা হচ্ছে হলো আর ডিএল ইকুয়াল টু দাঁড়াচ্ছে হলো 2 এল ডিআর। তো আমরা যদি এল গুলাকে এক পাশে আর গুলাকে এক পাশে রাখি, তাহলে দেখো আমরা এখান থেকে বলতে পারবো হচ্ছে হলো, দেখো আমি ডিআর, এই যে ডিএলটাকে উপরে রাখি, ডিএল এই পাশে এল আসলে হচ্ছে হলো, দেখো ডিএল হচ্ছে হলো দৈর্ঘ্যের পরিবর্তন, আর এল হচ্ছে হলো কি তোমার এখানে হচ্ছে হলো আদি দৈর্ঘ্য, মনে রাখো কিন্তু আদি দৈর্ঘ্যটা। আর এখান থেকে এটা যদি এই পাশে যায়, তাহলে এটা দাঁড়াবে হচ্ছে হলো কি 2 ইকুয়াল টু, এখানে 2টা থাকুক, এই জায়গায় আসো যদি আমরা, এখানে একটা ভুল হচ্ছে, এটা এই পাশে যখন আমি একটা এক পাশে রাখছি, অপরটা অপর পাশে রাখছি, এখানে একটা মাইনাস হবে, তো এই যে মাইনাস, ঠিক আছে। দেখো আমরা এখান থেকে যদি 2, এই যে আর এই পাশে চলে গেলে ডিআর ডিভাইড বাই হচ্ছে আর, তাহলে এখান থেকে আমাদের এটা মাইনাস থাকবে। তাহলে এই জিনিসটা দেখো, পার্শ্ব দৈর্ঘ্য বিকৃতি ইকুয়াল টু -2 ইন্টু পার্শ্ব বিকৃতি, তাই না? তো আমরা জানি পয়সনের অনুপাত, তো এটা হচ্ছে যেহেতু আমাদের কি বলতো, আমাদের এটা L2 দ্বিতীয় তারের বিতারের দৈর্ঘ্য L2 আর ব্যাসার্ধ কত R2, তাহলে এটাকে আমরা কি ধরতে পারবো বলতো, এটাকে আমরা ধরতে পারবো হচ্ছে এই যে এটা L2, এটা হচ্ছে DL2, এটা R2, এই যে এরকম। তাহলে এখন আসো আমাদের এটার পয়সনের অনুপাত, আমরা জানি পয়সনের অনুপাত ইকুয়াল টু মাইনাস পার্শ্ব বিকৃতি বাই দৈর্ঘ্য বিকৃতি, তাহলে এটার ক্ষেত্রে হবে D, মানে ডেল বা D দিয়ে লিখবো, DR2 ডিভাইড বাই হচ্ছে হওয়ার কথা R2 ডিভাইড বাই হচ্ছে হলো দৈর্ঘ্য বিকৃতি হচ্ছে হলো DL2 ডিভাইড বাই L2। তাহলে এই যে এইটার জায়গায় যে DL2 বাই L2, এটার জায়গায় কি আমি এই মানটা বসাতে পারি না? এই মানটা যদি আমি বসাতে পারি, বা সিগমা ইজ ইকুয়াল টু মাইনাস DR2 বাই R2 এটা স্কোয়ার নাই, ডিভাইড বাই এটার জায়গায় এটা বসাবো, তাহলে -2 ইন্টু DR2 ডিভাইড বাই হচ্ছে হলো কি R2। তাহলে এখান থেকে যখন আমি হিসাবটা ক্যালকুলেশনটা করব, তখন দেখো এই যে এটা DR2টা এই যে একটু নিচে, DR2 এটা চলে যাবে গা, এই মাইনাসে মাইনাসে চলে যাবে গা, তাহলে সিগমা ইকুয়াল টু, সুতরাং সিগমা ইকুয়াল টু থাকবে হচ্ছে হলো +½ অর্থাৎ সুতরাং সিগমা ইকুয়াল টু হচ্ছে 0.5, অর্থাৎ বি তারটার পয়সনের অনুপাত হচ্ছে হলো কত 0.5।
এই সমাধানটাও করা যেতে পারে, এটাও লজিক্যাল। কিন্তু আয়তন অপরিবর্তিত থাকলে, আয়তন যদি অপরিবর্তিত থাকে সেক্ষেত্রে চলো যেই কোনো তারের পয়সনের অনুপাত, ধাতব তারের পয়সনের অনুপাত কত 0.5, সবার ক্ষেত্রে ব্যাপারটা এরকম আসে। তবে কেউ যদি বলো যে চলো ব্যাখ্যামূলক যে উত্তরটা আছে, আমি তোমাদেরকে বলেছিলাম প্রথমে এই যে পয়সনের অনুপাতের যে সূত্র আছে যে হলো পার্শ্ব বিকৃতি ডেল R2 হবে, এটা R2 ডিভাইড বাই হলো কি ডেল বা ডি দিয়েও ব্যাখ্যা করা যাবে, DL2 ডিভাইড বাই L2। তো এগুলো আমাদের এই ডাটাগুলো যদি দেওয়া থাকে তাইলে নির্ণয় করা সম্ভব, যেহেতু দেয় নাই তাই ডিরেক্টলি নির্ণয় করা সম্ভব না, তবে জানা থাকলে সম্ভব। এটা দিয়েও তুমি ব্যাখ্যামূলক উত্তর দিতে পারো, আবার কেউ চাইলে এটা দিয়েও প্রমাণমূলক এটাও দিতে পারো। আমার মনে হয় দুইটাই হচ্ছিল কার্যকর, দুইটাই হচ্ছে যৌক্তিক উত্তর। স্টুডেন্টরা যেভাবে চিন্তা করে টিচারদের ওইভাবে আসলে দুটোটাকেই কনসিডার করা উচিত বলে আমি মনে করি আর কি। যাই হোক, এটা হলো ডিফারেন্সিয়েশন করে তারপর হচ্ছে তোমার এই জায়গা থেকে কি এটা প্রমাণ করতে হয় আর কি, ঠিক আছে এই জায়গাটা। তো এটা হচ্ছিল আমাদের ম্যাক্সিমাম বইগুলোতে নাই, পুরাতন বইতে আমাদের আগে এগুলো ছিল, ঠিক আছে, এখনকার বইগুলোতে নাই। তো এটা তোমরা এইভাবেও চাইলে হচ্ছিল আনসার করতে পারো। এরপরের প্রবলেমে চলে যাই। দেখো এখানে আমি হচ্ছিল দুইটা তার দেখতে পাচ্ছি, এ তার বি তার, এবং এখানে হচ্ছিল এটা মিলিমিটার হবে। ছক 2 তারের বিভিন্ন রাশির মান প্রদান করা হলো দিনাজপুর বোর্ড, ময়মনসিংহ বোর্ড 2023। দিনাজপুর এবং ময়মনসিংহ দুই বোর্ডে আসছে। বল প্রয়োগে এ তারের ব্যাস কতটুকু, এ তারের সিগমা পয়সনের অনুপাত দেওয়া আছে। তো আমরা জানি এখানে আদি ব্যাস দেওয়া আছে, আদি ব্যাস, দৈর্ঘ্য দেওয়া আছে, আদি দৈর্ঘ্য, দৈর্ঘ্যের প্রসারণ দেওয়া আছে, ঠিক আছে, এগুলো মিলিমিটার হওয়ার কথা, দৈর্ঘ্যের দেওয়া আছে। আমরা জানি সিগমা পয়সনের অনুপাত, গ নাম্বার দেখো, গ সিগমা ইকুয়াল টু, যেহেতু অনুপাত এই যে দৈর্ঘ্যের প্রসারণ বলে দিছে, দৈর্ঘ্যের যেহেতু প্রসারণ হয়েছে, তুমি এখান থেকে সিগমা ইকুয়াল টু দৈর্ঘ্যের প্রসারণ, আমরা এখানে আর মাইনাসটা দেওয়ার দরকার নাই, তাহলে এখান থেকে ডেল আর সরি এখানে আমি ব্যাস দিয়ে করব, কি দিয়ে করব বলো তো, ব্যাস দিয়ে, যেহেতু আদি ব্যাস দিয়েছে এবং ব্যাসের, তাহলে ডি বাই এই যে এটা পার্শ্ব বিকৃতি ডিভাইড বাই দৈর্ঘ্য বিকৃতি বড় হাতের এল লিখতেছি। তো এখানে এটা হলো ডি, আমাদের বাইর করতে হবে বেসিক্যালি ব্যাস কতটুকু হ্রাস পাবে, এই যেটা ডি। কেউ যদি বলে যে না স্যার আমরা এখানে মাইনাস দিব, তাহলে মাইনাস দিতে পারো, মাইনাস দিয়ে লাস্টে উত্তরের পর সামনে মাইনাস আসবে, বলবো মাইনাস দ্বারা কি বোঝায়, হ্রাস, ব্যাসের হ্রাস বোঝায়, এটা বলবো, ঠিক আছে। তাহলে মাইনাস না দিয়েই করবো, যেহেতু এটা ধাতব তার। তো ডি হলো এখানে তুমি চিন্তা করো ডি আদি, এটা বাইর করব আমরা, যেহেতু হলো এখান থেকে আমি আগে সমীকরণটা দাঁড় করে তারপরে করলে মনে সবচেয়ে ভালো হয়। বা হলো কি, ধরো সিগমা ইন্টু হচ্ছে এল বাই এল, ডি বাই হচ্ছিল বড় হাতের ডি, সুতরাং ছোট ডি ইকুয়াল টু হচ্ছে সিগমা ডি এল ডিভাইড বাই হচ্ছিল কি এল। তো এখান থেকে আমি যদি এটা সিগমা কত 0.57, বড় হাতের ডি ব্যাস হলো 1 মিলিমিটার, ব্যাস 1 মিলিমিটার বসাচ্ছি, 1 মিলিমিটার বসাবো, নিচে আমি এই যে দৈর্ঘ্যটাকেও মিলিমিটারে নিয়ে যাব, দৈর্ঘ্যটাকে কি মিলিমিটারে নিয়ে বসাবো, তাইলে আমাদের ডি আসবে মিলিমিটারে। তাহলে 1 মিলিমিটার ডি বসাচ্ছি, বড় হাতের ডি, ছোট হাতের এল বসাচ্ছি, এল হচ্ছিল 14 ডিভাইড বাই হচ্ছিল বড় হাতের এল, বড় হাতের হচ্ছে 1.6, তো 1000 দ্বারা গুণ করলে হচ্ছিল 1600 আসবে, কত 1600। তাহলে এখান থেকে দেখি আমার হলো কি এটা ডি কতটুকু হয়, 0.57 ইন্টু হলো 14 ভাগ হলো 1600, আমি এটা দেখতে পাচ্ছি 4.9875 ইন্টু 10⁻³ মিলিমিটার, 10⁻³ মিলিমিটার, কারণ আমি সব কিছু মিলিমিটারে বসাইছি, তাহলে এখানে উত্তরটা আসবে কিসে, মিলিমিটারে। আশা করি উত্তরটা হয়ে গেছে, সহজ কিন্তু, হ্যাঁ, আমার কোথাও ক্যালকুলেশন ভুল হইলে তোমরা এটা একটু কষ্ট করে শুধরে নিও, কনসেপ্ট ঠিক আছে। দেন হলো এটা বলছে কোন তারটি দিয়ে অপেক্ষাকৃত শক্তিশালী স্প্রিং তৈরি করা যাবে, দুইটার মধ্যে যার ইয়ংয়ের গুণাঙ্ক বেশি হবে সে অধিক স্থিতিস্থাপক হবে, আর যেটা স্থিতিস্থাপক বেশি হবে সেটা দিয়ে হলো কি স্প্রিং তৈরি করা যাবে। তো এখানে যেহেতু আমাদের এগুলো সব মিলিমিটারে দেওয়া আছে, এটা মিটারে, এগুলো মিটারে, তো হলো প্রথম তারের কি বের করতে হবে আমাদের, ইয়ংয়ের গুণাঙ্ক প্রথম তারের ক্ষেত্রে। আচ্ছা, সবুজ কালারটা কি বোঝা যায়, তোমরা কি বুঝতে পারো, দেখি আমি একটু ভিডিওতে দেখা যায় কিনা, সবুজ কালারটা মোটামুটি বোঝা যায়, তারপরেও হলো সাদা মনে হয় সবচেয়ে ভালো বোঝা যায় আর কি, দেখি তারপরে এখানে কি অবস্থা হয় আমরা একটু দেখি। এটা হলো এফ এল বাই এ এল, তাহলে আমরা এখানে এফ কত, প্রয়োগকৃত বল 5 নিউটন, এফ আদি দৈর্ঘ্য কত, এটা আদি দৈর্ঘ্য হচ্ছে 1.6, বসাই দেব 1.6
ডিভাইড বাই এ হবে পাই আর স্কয়ার, এখানে আর দেওয়া নাই, কি দেওয়া আছে, ব্যাস দেওয়া আছে, তাহলে 1/2 এটা মিলিমিটারে দেওয়া আছে ইন্টু 10⁻3, তো পাই এটা হচ্ছে পাই আর স্কয়ার ইন্টু হচ্ছে হলো এল কত, দৈর্ঘ্য বৃদ্ধি যে 14 ইন্টু 10⁻3। তো এখান থেকে তুমি একটা ইয়ং এর গুণাঙ্ক পাবা। ইয়ং এর গুণাঙ্কের একক নিউটন পার মিটার স্কয়ার, নিউটন এল ঠিক আছে, তো নিউটন পার মিটার স্কয়ার। কেউ নিউটন পার মিটার স্কয়ার না লিখে প্যাসকেল দিয়ে দিলে উত্তর ভুল না, কিন্তু কারেক্ট। নিউটন পার মিটার স্কয়ার এবং প্যাসকেল সমতুল একক। দেন হচ্ছে হলো ওয়াইবি, ঠিক সেম ভাবে ওয়াইবি যদি তুমি বসাও, ওয়াইবি এফ এল, মানে এটা F2 L2 আর কি, এগুলো সব এগুলো 1 1, এগুলো 1 1, এটা হচ্ছে কি 2 2 হবে, F2 A2 L2। তাহলে এখানেও মান বসাই দিব আমরা, এখানে মান বসাবো কত, F হচ্ছে হলো কত, F দেখো F হচ্ছে হলো 6 নিউটন, L হচ্ছে হলো 1.5 ডিভাইড বাই পাই, আর কত, এই যে আর হচ্ছে হলো বেশ, তো এই যে বেশ 1.2 কে হচ্ছে হলো 2 দিয়ে ভাগ করে 10⁻3 দ্বারা গুণ করলে মিটারে চলো পাই আর স্কয়ার, এরপর হচ্ছে হলো কি এই যে L2 এই যে 16 ইন্টু 10⁻3, এখান থেকে আরেকটা নিউটন মিটার স্কয়ার, এটা হচ্ছে হলো প্যাসকেল। এই তোমার দুইটার মধ্যে ইয়ং এর গুণাঙ্ক যার বেশি আসবে সে হচ্ছে হলো কি, তাকে স্প্রিং হিসেবে তৈরি করা যাবে, মানে স্প্রিং তৈরি করা যাবে তার দ্বারা, কারণ সে হচ্ছে হলো কি, তার স্থিতিস্থাপকতা বেশি হবে। এখান থেকে শেষ। তোমরা ইয়ং এর গুণাঙ্ক সূত্র সবাই জানো তো, F বড় হাতের F বড় হাতের L ডিভাইড বাই বড় হাতের A L, মানে এগুলো কি, এটা হচ্ছে প্রযুক্ত বল, এটা হচ্ছে কি দৈর্ঘ্য আদি দৈর্ঘ্য তারের, এ হচ্ছে ক্ষেত্রফল, তারের ক্ষেত্রফল, L হচ্ছে হলো কি তারের কতটুকু বৃদ্ধি পাইছে, এই যেখানে সব ডাটা দেওয়া আছে, এই যে ছোট হাতের L এটা দেওয়া আছে। যাক, এটা শেষ হয়ে গেলে এরপরে আমরা প্রশ্নে চলে যাই। এখানে একটি স্থিতিস্থাপক বস্তুর পীড়ন বনাম বিকৃতির লেখচিত্র দেখানো হলো। আচ্ছা, এই যে পীড়ন বনাম বিকৃতি, এদিকে পীড়ন এটা মূল বিন্দু, এখানে পীড়ন দেওয়া আছে এই পয়েন্টে, এই যে এই জায়গায় পীড়ন হচ্ছে এটা আর বিকৃতি হচ্ছে এটা। তো স্থিতিস্থাপক গুণাঙ্ক আমরা জানি, স্থিতিস্থাপক হুকের সূত্র অনুযায়ী স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন এবং বিকৃতির ইয়াটাই হচ্ছে হলো কি, অনুপাতটাই হচ্ছে হলো স্থিতিস্থাপক গুণাঙ্ক। তো এখানে বলে না এটা দৈর্ঘ্য পীড়ন দৈর্ঘ্য বিকৃতি কিনা, তাইলে ইয়ং মডুলাস বলা যেত। জাস্ট স্থিতিস্থাপক গুণাঙ্ক বলছে, তাই আমরা এটাকে কিছু দ্বারা প্রকাশ না করে ডিরেক্ট লিখবো স্থিতিস্থাপক গুণাঙ্ক। আমরা জানি স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন এবং বিকৃতির অনুপাতটাই হচ্ছে স্থিতিস্থাপক গুণাঙ্ক। উপরে হবে পীড়ন, নিচে হবে কি বিকৃতি। তো পীড়ন হবে কত, এখানে 2 × 10⁸, 2 × 10⁸, বিকৃতি কত 0.4। তাহলে এখানে ক্যালকুলেশন করলে পীড়ন তো নিউটন পার মিটার স্কয়ার, পীড়নের এককটাই হবে স্থিতিস্থাপক গুণাঙ্কের একক। 2 × 10⁸, এটাকে ভাগ করতে হবে 0.4 দ্বারা। আমি দেখতে পাচ্ছি 5 × 10⁸, 5 × 10⁸ নিউটন পার মিটার স্কয়ার। এটা হচ্ছে কি বলতো, এই তারটার স্থিতিস্থাপক গুণাঙ্ক। সোজা, ঠিক আছে, কারণ পীড়ন আর বিকৃতি দেওয়া আছে। আমরা জানি স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন এবং বিকৃতির অনুপাতটাই কি স্থিতিস্থাপক গুণাঙ্ক। এরপর বলছে উদ্দীপকে উল্লেখিত, এটা এটা হচ্ছে হলো ওই ইয়া থেকে ঢুকে গেছে, কোথা থেকে কাজ, এখানে ভুলে মনে হয় এটা একটু টাইপ হয়েছে, সেটা হচ্ছে কৃত্রিম উপগ্রহ ঢুকে গেছে। হ্যাঁ, এটার ঘ নম্বর প্রশ্নটা কি ছিল আমাকে দেখে নিতে হবে একটু। এটা তো এটা না, এটা কৃত্রিম উপগ্রহ মহাকাশ অভিকর্ষের প্রশ্ন ঢুকে গেছে এখানে। তো এটার উত্তর প্রশ্নটা কি ছিল একটু দাঁড়াও তোমরা। এটা কোন বোর্ড আসছে, এটা হচ্ছে হলো কুমিল্লা বোর্ড 2023। কুমিল্লা বোর্ড 2023 বলছে লেখচিত্রের যে কোনো বিন্দুর ঢাল থেকে ইয়ং গুণাঙ্ক নির্ণয় করা সম্ভব নয়, উক্তিটির যৌক্তিক ব্যাখ্যা উপস্থাপন করো। আমরা জানি স্থিতিস্থাপক সীমার মধ্যে প্রথমে বলতে হবে ইয়ং গুণাঙ্ক কি, তারপরে বলতে হবে হুকের সূত্রটা কি। আমরা জানি হুকের সূত্রটা হচ্ছে স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন এবং বিকৃতির অনুপাত একটি ধ্রুব সংখ্যা, এই ধ্রুব সংখ্যাটাই হচ্ছে হলো কি স্থিতিস্থাপক গুণাঙ্ক। তাইলে স্থিতিস্থাপক সীমার মধ্যে দৈর্ঘ্য পীড়ন ও দৈর্ঘ্য বিকৃতির অনুপাতকে ইয়ং গুণাঙ্ক বা দৈর্ঘ্য বিকৃতির গুণাঙ্ক বলা হয়। তাইলে এই যে এই জায়গা থেকে এটা হচ্ছিল স্থিতিস্থাপক সীমার মধ্যে
পীড়ন বিকৃতির সমানুপাতিক। কি পীড়ন বিকৃতির সমানুপাতিক? তো পীড়ন বিকৃতির সমানুপাতিক হওয়ায় অর্থাৎ এই মূল সরল রেখা এইভাবে হচ্ছে হলো কি পীড়ন এবং বিকৃতির এই গ্রাফটা হবে এরকম মূল বিন্দুগামী সরল রেখা, এবং এই স্থিতিস্থাপক সীমার মধ্যে এই রেখার ঢাল এখান থেকে এটা যদি ও বিন্দু দেয়, এটা পি বিন্দু পর্যন্ত এই স্থিতিস্থাপক সীমা এদ্দূর, এরপরে এই যে দেখো বা আঁকা বাঁকা এই সরল রেখা এদ্দূর পর্যন্ত তুমি হচ্ছে এই যে সবুজ সরল রেখাটার ঢাল বের করলে তুমি এটা কি পাবা বলো তো? এই ইয়ং এর গুণাঙ্ক পাবা। এই রেখার ঢাল ঢাল হবে হচ্ছে পীড়ন বাই বিকৃতি, পীড়ন বাই বিকৃতি ঢাল, এই ঢালটাই হচ্ছে মানে স্থিতিস্থাপক গুণাঙ্ক। তো এটা যদি দৈর্ঘ্য পীড়ন হয়, এটা যদি দৈর্ঘ্য বিকৃতি হয়, তাহলে এই ওপি রেখার আন্ডারে, তাহলে এখানে চিত্রটাকে কমপ্লিট করবা, এইভাবে বলবা এবং বলবা আমরা জানি কার হুকের সূত্র থেকে স্থিতিস্থাপক গুণাঙ্কটা কি সেটাও বলবা, পীড়ন বিকৃতির সমানুপাতিক সেটাও বলবা, বলবা যে হচ্ছে এখান থেকে হচ্ছে এদ্দূর পর্যন্ত কি যদি আমরা এই রেখার ঢালা কি স্থিতিস্থাপক সীমা পর্যন্ত, যেহেতু এটা সমানুপাতিক সম্পর্ক, এইটা ঢাল আঁকলে তখন হচ্ছে তুমি কি ইয়ং গুণাঙ্ক পাবা। কিন্তু পি বিন্দুর পরে পীড়ন এবং বিকৃতি সমানুপাতিক হারে পরিবর্তিত হয় না বিধায় এই রেখার ঢাল নিলে তোমার কি হবে না বলো তো? এই স্থিতিস্থাপক গুণাঙ্ক তথা ইয়ং এর গুণাঙ্ক পাওয়া সম্ভব নয়। এটাই তোমার যুক্তিটা উপস্থাপন করতে বলছে, কথা বুঝছো? তার মানে স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন এবং বিকৃতির গ্রাফের লেখচিত্রের ঢাল যদি নাও তুমি, তাহলে সেটা কি পাবা বলো? সেখানে হচ্ছে তুমি ইয়ং গুণাঙ্ক পাবা বা স্থিতিস্থাপক গুণাঙ্ক পাবা। ঠিক আছে, এই কথাটা ব্যাখ্যা সব গাইড টেস্ট পেপারে আছে, সুন্দর করে তুমি হচ্ছে এই যে আমি যা বললাম এগুলোকে গুছাই সুন্দর করে লিখো। দেন হচ্ছে এটার এরপর 10 নাম্বার বলছি হচ্ছিল 4 নাম্বার 22 মিটার দৈর্ঘ্যের দুটি তারে, 22 মিটার হওয়ার কথা না, এটা 2 মিটার হওয়ার কথা। এটা কোন বোর্ড আসছে? যশোর বোর্ড 2000। 22 মিটার এত বড়, যশোর বোর্ড 2023। হ্যাঁ, এটা 2 মিটার হবে, 2 মিটার। হ্যাঁ, 2 মিটার দৈর্ঘ্যে, যে দৈর্ঘ্যের 2 মিটার হওয়ার কথা যায়, এত বড় তার দিবে না। আমি কখনোই জীবনে দেখি নাই যে চলো 22 মিটার তার দিছে। হ্যাঁ, 2 মিটার দৈর্ঘ্যের দুটি তারের ব্যাস যথাক্রমে, ব্যাস দেওয়া আছে 2 মিলিমিটার, তার দুটির প্রত্যেকটিতে একই পরিমাণ বল প্রয়োগ করছে, যথাক্রমে এত % বৃদ্ধি হয়েছে। উদ্দীপকের প্রথম তারটির একক আয়তনে সঞ্চিত শক্তির মান বের করো। একক আয়তনে সঞ্চিত শক্তি, তো আমরা জানি একক আয়তনে সঞ্চিত শক্তি ইকুয়াল টু হচ্ছে হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি, অর্থাৎ একক আয়তনে সঞ্চিত শক্তি ইকুয়াল টু হচ্ছে হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি। তো পীড়ন মানে হচ্ছে কি হাফ ইন্টু পীড়ন, পীড়ন মানে হচ্ছে এফ বাই এ, বিকৃতি মানে হচ্ছে কি ছোট এল বাই বড় এল। তো এখানে হাফ, এই যে এফ তো তোমার দেওয়া আছে 7 × 10⁻³ এ কত? এ পাই আর স্কোয়ার, পাই আর প্রথম তারের দেখো তো 2 মিটার, তাহলে 2/2 × 10⁻³ দিয়ে মিটারে নিয়ে যাব, তাহলে পাই আর স্কোয়ার ইন্টু এল, ছোট এল বলছে প্রথমটার 5% বৃদ্ধি পাইছে, তাহলে আদি দৈর্ঘ্য যদি এল হয় তাহলে ছোট এলটা হবে এল এর 5%, এল এর কত? 5%। দেন এখান থেকে দেখো হাফ 7 × 10⁻³ তোমরা নিচে এটা গুণ করে হচ্ছিল পাই, এটা 1 × 10⁻³ এটা স্কোয়ার ইন্টু হচ্ছিল এটা 0.05 এল, এখান থেকে এল চলে যাবে। দেন এগুলো সব এই রাশিগুলো জাস্ট গুণ করলে এত জুল পার মিটার কিউব লিখতে পারো, জুল পার মিটার কিউব, কারণ প্রতি মিটার কিউবে একক আয়তনে সঞ্চিত শক্তি মানে প্রতি মিটার কিউবে। তবে কেউ যদি এখানে লিখে দাও প্রতি মিটার কিউব, একক আয়তনে সঞ্চিত শক্তি বাংলায় লিখে দাও, এখানে আর পার মিটার কিউব লেখার দরকার নাই, কথা বুঝছো? একককে তারপর এটা লিখে দিলে চলো স্পেসিফিক হয় আর কি, এত জুল পার মিটার কিউব। ঠিক আছে, শেষ। এটার ঘ নম্বরে কি বলছে দেখি, উদ্দীপকের কোন তারটির স্থিতিস্থাপক বেশি। দেখো কোন তারটির স্থিতিস্থাপক বেশি সেটা ইয়ং গুণাঙ্ক বের করে তারপর বলতে হবে। ইয়ং গুণাঙ্ক বের করলে তোমার কি হবে বলো তো? ইয়ং গুণাঙ্ক এই যে প্রথম তারের y1 FL/AL, তাহলে F1 L1 A1, এটা যেহেতু দুটোর ক্ষেত্রে F একই, তারপর আমি লিখি F কত হবে বলো তো? দেখো তোমরা F বলছে 7 × 10⁻³ L1 কত? আদি দৈর্ঘ্য তো বলে নাই, এটাকে L রেখে দিলাম। A পাই আর স্কোয়ার 2/2 মিলিমিটারকে মানে ব্যাসটাকে 2 দিয়ে ভাগ করে ব্যাসার্ধে নিলাম, ইন্টু 10⁻³ দিয়ে গুণ করে মিটারে নিলাম, তারপর পাই স্কোয়ার করলাম, ক্ষেত্রফল বের হয়ে গেল, মানে স্কোয়ার করলাম আর কে। তারপর হচ্ছে ইন্টু হচ্ছে L1, এই যে দৈর্ঘ্য বৃদ্ধি হচ্ছে 5%, 5% মানে হচ্ছে 0.05 L, তারপর এখান থেকে LL চলে যাবে, বাকিটুকু ক্যালকুলেশন করলে এত নিউটন পার মিটার স্কোয়ার চলে যাবে।
এরপরে আসো দ্বিতীয় তারের ক্ষেত্রে, যদি এটা প্রথম তারের ক্ষেত্রে হয়, দ্বিতীয় তারের ক্ষেত্রে ইয়ং গুণাঙ্ক কোন, দ্বিতীয় তারের ক্ষেত্রে ঠিক সেম, এই যে দেখো এটা হবে F2 L2 A2 L2। তাহলে F2 কত হবে, দুইটাতে সেম পরিমাণ বল দিছে 10 টু দি L2 কত জানি না, এটাকে আমি L ধরছি, কি ধরছি বা L, এটাকে যদি L1 ধরি, এটা L1, তাহলে এটা এত L1 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 চলে গেছে, তাহলে এটাকে ধরতে পারি L2 পাই আর স্কয়ার, আর হবে এটার অর্ধেক 3/2, আবার এটা মিলিমিটারে আছে তাই 10⁻³ দ্বারা গুণ করে হচ্ছে হলো কি মিটারে নিলাম, স্কয়ার ইনটু হচ্ছে হলো 2% বৃদ্ধি, তাহলে 0.02 L2, L2 চলে যাবে, বাদ বাকি ক্যালকুলেশন করলে এখান থেকে নিউটন পার মিটার স্কয়ার এককে তোমার আরেকটা ইয়ং গুণাঙ্ক চলে আসবে। এই দুইটা ইয়ং গুণাঙ্কের মধ্যে যে ইয়ং গুণাঙ্কটা কি হবে, বেশি হবে, সেটাই তোমার কি, এখান থেকে তুমি বলবো ওইটাই অধিক স্থিতিস্থাপক ছিল। কথা কি ক্লিয়ার? সহজ না? সহজ। কিন্তু এরপরে আসো যদি আমরা পরের প্রশ্নটাতে চলে যাই, এখানে চিত্রে 1.5 মিটার আদি দৈর্ঘ্যের এ ও বি দুইটি একই উপাদানের তার, তার দোনোটার আদি দৈর্ঘ্য সেম এবং উপাদানও সেম, উপাদান সেম হলে ইয়ং এর গুণাঙ্ক সেম। তো এ, এই যে ওয়াই এ হবে, এটা ওয়াই এ, তো এই যে ওয়াই এ ওয়াই বি ও সেম একই, প্রযুক্ত বলের সাথে সাথে তার দুটির দৈর্ঘ্য বৃদ্ধির লেখচিত্র। প্রযুক্ত বল আর এদিকে হচ্ছে দৈর্ঘ্য বৃদ্ধি দেখানো হয়েছে, এখানে দৈর্ঘ্য বৃদ্ধি হচ্ছে হলো কি 7 দ্বিতীয় তারটার ক্ষেত্রে বি তারের ক্ষেত্রে 7 নিউটন বল দিলেই 2 সেন্টিমিটার বাড়ে, আর প্রথম তারের ক্ষেত্রে 15 নিউটন বল দিলে হচ্ছে হলো কি 2 সেন্টিমিটার দৈর্ঘ্য বাড়ে। বলছে এ তারের ব্যাসার্ধ নির্ণয়, এ তারের ইয়ং মডুলাস দেওয়া আছে, এ তারের যেহেতু ইয়ং মডুলাস দেওয়া আছে আমরা গ করতেছি, আমরা জানি y = FL/AL, তো এখান থেকে আমাদেরকে বাইর করতে হবে ব্যাসার্ধ, তো আমরা বা ইয়ং মডুলাস ক্ষেত্রফল বাইর করব, ক্ষেত্রফল A = দেখো এখান থেকে A বাইর করব FL/YL, F কত এখানে, F এই দেখো এ তারের বলছো, তো এ তারের দিকে তাকাও, এ তারের এই যে যখনই হচ্ছে হলো তোমার কি 15 নিউটন বল দিছে তখন তার দৈর্ঘ্য বৃদ্ধি 2, তাহলে এটা 15 নিউটন, আদি দৈর্ঘ্য বলছে 1.5, তারপর হচ্ছে y হচ্ছে হলো 2 × 10⁻11, আর এই যে ছোট l দৈর্ঘ্য বৃদ্ধি এটা হচ্ছে কত 2, এই যে 2 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার মানে 2 × 10⁻², মানে 100 দ্বারা ভাগ করে অথবা 10⁻² দ্বারা গুণ করে, এখান থেকে তুমি ক্ষেত্রফল পাবে, কি পাবে ক্ষেত্রফল। ক্ষেত্রফলটা যদি আমরা বাইরে করতে চাই 15 × 1.5 22.2 22.5 ভাগ হচ্ছে হলো 2 × 10⁻11, আবার যদি ভাগ করি 2.02 অ্যাকচুয়ালি দ্বারা, এটা আমার আসতেছে হচ্ছে হলো 5.625 × 10⁻9 মিটার স্কয়ার ক্ষেত্রফল। আবার আমরা জানি ক্ষেত্রফল = A = πr², তাহলে বা দেখো তো r² = A/π 3.1416, তাহলে এটা আসতেছে 1.79 × 10⁻9, দেন এটাকে যদি আমি রুট করি এটা আমার আসতেছে, সুতরাং হচ্ছে হলো r = ব্যাসার্ধ, r = হচ্ছে হলো 4.23 × 10⁻5 এত মিটার। মিটারকে যদি তুমি 1000 দ্বারা গুণ করো 1000 দ্বারা গুণ করো তাহলে হচ্ছে হলো এটা দেখতে পাবো হচ্ছে হলো 0.042 এত মিলিমিটার, 0.042 মিলিমিটার, অর্থাৎ এ তারের ব্যাসার্ধ 0.042 মিলিমিটার হচ্ছে এটা। এখান থেকে তুমি উত্তরটা পেয়ে যাবে। উত্তরটা বেশি, ব্যাসার্ধটা অনেক ছোট মনে হচ্ছে, তারপর আমি একবার একটু উত্তরটা চেক করে নিই, তাইলে আমার হয়তো মনে হচ্ছিল কি ঠিক থাকবে, ঠিক আছে কিনা দেখি। হ্যাঁ 4.23 × 10⁻5, ইয়েস 4.23 × 10⁻5 মিটার, তার মানে উত্তর ঠিক আছে। এরপরে আসো স্যাররা, এখানে বলছে 10 সেন্টিমিটার দৈর্ঘ্য প্রসারণে উভয় তারে কৃতকাজ সমান হবে কিনা। কৃতকাজ = 10 সেন্টিমিটার প্রসারণে, তো কৃতকাজ = আমরা জানি W হচ্ছে হলো কি, আমরা জানি W = ½ × FL, FL দুইটার ইয়ংয়ের গুণাঙ্ক দেওয়া আছে, FL দেওয়া আছে, আদি দৈর্ঘ্য দেওয়া আছে, চাইলে আমরা এগুলো হচ্ছে হলো আদি দৈর্ঘ্য বৃদ্ধি 10 সেন্টিমিটার থেকে বাইর করতে পারি, 10 সেন্টিমিটার প্রসারণ আর কি। তো আমরা আজকে আরেকটা সূত্র দেখলাম হচ্ছে হলো এই যে ½ × YAL² ডিভাইডেড বাই হচ্ছে হলো কি এটা।
তো এটার মধ্যে হচ্ছে হলো আমাদের যে জিনিসটা লাগবে ক্ষেত্রফল লাগবে, কিন্তু প্রথম এগুলো আবার দ্বিতীয়টার তাইলে আবার ব্যাসার্ধ বের করতে হবে। প্রথমটার ব্যাসার্ধ তো বের করছি, দ্বিতীয়টার ব্যাসার্ধ বের করতে হবে, তারপর হচ্ছে হলো কি এই সূত্র দিয়ে আমাদের এখানে করতে হবে। দ্বিতীয়টার কি দেখো আমরা এই সূত্র দিয়ে প্রথমটার বের করে ফেলতে পারি, তো পারবো না এখন কিভাবে বলো তো, 10 সেন্টিমিটারের জন্য আচ্ছা পারবো তো, ওয়াই এ এল স্কোয়ার বাই এল, এটা 10 সেন্টিমিটার জন্য কি পারা যাবে না, ওয়াই এ এল স্কোয়ার ডিভাইড বাই এল। তো আমরা এটা দিয়ে হচ্ছিল এই যে প্রথমটার জন্য, প্রথম এ তারের জন্য আমরা এটা বের করে নিই হাফ ওয়াই 2 × 10⁻11, 10 সেন্টিমিটারের জন্য যেহেতু বের করতে হবে। এ হচ্ছিল ব্যাসার্ধ তো পাইছি এখানে, এই যে ব্যাসার্ধ 4.23 × 10⁻5, 4.23 ইন্টু কি 4.23 × 10⁻5, এটা হচ্ছিল কি এই দাঁড়াও ক্ষেত্রফলটা কত যেন, ক্ষেত্রফলটা নিয়ে নিই 5.6 × 10⁻9, ক্ষেত্রফল লাগবে যে 5.625 × 10⁻9, 5.625 × 10⁻9 ইন্টু এল স্কোয়ার, এল বৃদ্ধি কত এই যে 10 সেন্টিমিটার মানে হচ্ছে 0.1 মিটার এটা স্কোয়ার, ডিভাইড বাই হচ্ছে হলো কত বড় হাতের এল এই যে 1.5। তাহলে ঠিক সেম এটা তুমি এখান থেকে কি করবা বলো, হাফ ইন্টু, আমি এটা এটা একটু করে দেখি আমি হচ্ছে হলো কি উত্তরটা কত আসে। তাইলে হচ্ছে হলো আমাদের উত্তরটার সাথে আমি মিলাই দিব 2 × 10⁻11, তাইলে হচ্ছে হলো কি ইন্টু 5.625, 5.625 ছিল কি 5.625, ঠিক আছে উত্তরটা একবার মিলাই দিই, ইন্টু 10⁻9 ইন্টু 0.1 স্কোয়ার ভাগ 1.5 ভাগ 2, এটা আমার 3.75 জুল আসছে। কত 3.75 জুল। আমি দেখি এটার উত্তরটা আসলে 3.75 জুল কিনা, হ্যাঁ 3.75 জুল। তো আমি এটা এভাবে করে ফেলছি। এবার দ্বিতীয় তারের ক্ষেত্রে ঠিক সেম, এই চিত্র থেকে দেখো দ্বিতীয় তারের ক্ষেত্রে তুমি জানো ইয়ং যেহেতু একই উপাদানের তৈরি, তাহলে ইয়ং এর গুণাঙ্ক এটাই ধরবা। তারপর y2 এটা ধরে, তাহলে দেখো এফ এল বাই এ এল, এখান থেকে তুমি এ বের করে নিবা। ইয়ং এর গুণাঙ্ক দেখো এটা বসাবে, এফ বসাবে হচ্ছে হলো কত 7 নিউটন, ছোট হাতের এল বসাবে এই যে 2 সেন্টিমিটারকে মিটারে নিয়ে বসাবে, এল কে তোমার এটা বসাবে, তাহলে এখান থেকে তোমার এ বের হবে। এই এ বের করে আর ব্যাসার্ধ বের দরকার নাই, এ বের করলেই হবে। এ বের করে তুমি হচ্ছে হলো আমরা জানি সঞ্চিত শক্তি ডব্লিউবি কত সেন্টিমিটারের জন্য, 10 সেন্টিমিটারের জন্য আমরা জানি হাফ ওয়াই এ এল স্কোয়ার ডিভাইডেড বড় হাতের এল। তো এখান থেকে সুন্দর করে ক্যালকুলেশন করে তোমরা কৃত কাজটা বের করে ফেলবা। ডব্লিউবি বের করবা, তো ওয়াই সেমটাই বসাবা, এ বসাবা হচ্ছে হলো কি এই যে তুমি আগের এই গ্রাফ থেকে যে এ বের করে আনছো দ্বিতীয় তারের জন্য, সে মানে বি তারের জন্য, সেটা বের করে এনে এখানে বসাই দিবা L2 এল স্কোয়ার কত এল ওই যে এল হচ্ছে 10 সেন্টিমিটার 0.1 স্কোয়ার, আদি দৈর্ঘ্য কত এটা বসাই দিবা। তাহলে এখান থেকে এত জুল আসবে, এখানে একটা উত্তর আসবে। দেন বলছে 10 সেন্টিমিটার দৈর্ঘ্য প্রসারণে উভয় তারের কৃতকাজ সমান হবে কিনা। যদি দুইটা ডব্লিউ সেম আসে তাহলে বলবো সমান হবে, নাইলে সমান হবে না। এখানে আর বেশি ডিটেলস কিছু নাই, সহজ। সমান দৈর্ঘ্যের তিনটা তার এ বি সি এর উপর একই মানের পীড়ন মানে এফ বাই এ, পীড়ন মানে কি এফ বাই এ, তার মানে সবার ক্ষেত্রে এফ বাই এটা সেম, পীড়ন এত, প্রয়োগের ফলে দৈর্ঘ্য বৃদ্ধি 5%, 10%, 1% হলো। বরিশাল বোর্ড 2023। বি তারের দৈর্ঘ্য বিকৃতি কত? দৈর্ঘ্য বিকৃতি আমরা জানি হচ্ছিল দৈর্ঘ্য বিকৃতি হচ্ছে হলো দৈর্ঘ্যের পরিবর্তন, দৈর্ঘ্যের কি পরিবর্তন ডিভাইড বাই হচ্ছে হলো কি আদি দৈর্ঘ্য, তাই না? আদি দৈর্ঘ্য এটা হচ্ছে হলো ছোট হাতের এল, এটা হচ্ছে বড় হাতের এল। এখানে মনে করি আদি দৈর্ঘ্য হচ্ছে আদি দৈর্ঘ্য, মনে করি আদি দৈর্ঘ্য কোন তারের? এই যে বি তারের আদি দৈর্ঘ্য হচ্ছে এল। তাহলে সুতরাং দৈর্ঘ্য বৃদ্ধি ছোট এল হবে কত? ওরা বলেই দিয়েছে এল এর 2%, এল এর 2% মানে হচ্ছে 0.02। উত্তর এই যে এলটা 0. এত এল, এই যে এল এর সহগ দৈর্ঘ্য বৃদ্ধি এইটাই হবে উত্তর, দেখবা তোমরা। তারপর আমি করি, সুতরাং দৈর্ঘ্য এই যে বিকৃতি দৈবী মানে দৈর্ঘ্য বিকৃতি ছোট এল এর জায়গায় এটা বসাই দাও 0.02 এল, আর হচ্ছে হলো আদি দৈর্ঘ্য হচ্ছে এটা এন এল এল চলে যাবে 0.02 হবে উত্তর। এরকম যত পার্সেন্ট দৈর্ঘ্য বৃদ্ধি হয় ওইটাই দৈর্ঘ্য বিকৃতি হয়। সবসময় এমসিকিউর জন্য ট্রিক হিসেবে মনে রাখতে পারো।
একটা নির্দিষ্ট বল প্রয়োগের পর যারা বলছে দৈর্ঘ্য 10% বৃদ্ধি হয়, তার মানে বুঝবা যে 10%টাই হচ্ছে হলো বিকৃতি। তাহলে ওইটাকে যদি হচ্ছিল তুমি 100 দ্বারা 10%, তো 10%কে তার মানে 10কে যদি 100 দ্বারা ভাগ করলো 0.1 পাবা, তার মানে 0.1 হচ্ছে হলো দৈর্ঘ্য বিকৃতি। ঠিক এখানেও সেম 2%, তো তাহলে 0.02টা হবে বিকৃতি। এমসিকিউর জন্য মনে রাখতে পারো। এটা কিন্তু সোজা, একদম সোজা ছিল ভাই, এটা নিয়ে কঠিন কিছুই নাই এখানে। দেন এই অঙ্কের মধ্যে বলছে সমান দৈর্ঘ্য, এই যে উদ্দীপকের কোন তারটির স্থিতিস্থাপক, কোন তারটি বেশি স্থিতিস্থাপক। ভাই এমসিকিউতে আসলে ডিরেক্ট উত্তর হবে বেশি স্থিতিস্থাপক এটা, যার দৈর্ঘ্য বৃদ্ধি কম হয়। দেখো একই মানের পীড়ন প্রয়োগ করলে যদি যার দৈর্ঘ্য বৃদ্ধি সবচেয়ে কম হয় সে বেশি স্থিতিস্থাপক, আর দৈর্ঘ্য বৃদ্ধি সবচেয়ে বেশি হয় যার, সে হচ্ছে কম স্থিতিস্থাপক। কথা বুঝছো? তারপরেও যদি তুমি করো এ তারের জন্য এখানে কি করবা বলতো, পীড়ন দেওয়া আছে এ তারের জন্য, ও সবগুলার ইয়ং এর গুণাঙ্ক বের করবা, যার ইয়ং এর গুণাঙ্ক সবচেয়ে বেশি সে হচ্ছে হলো বেশি স্থিতিস্থাপক। এফ বাই এ সবারটা সেম, তো তাই সবারটা এফ বাই এ দিব। আর ওয়াই এটা হচ্ছে হলো কি, দেখো আমরা জানি ছোট এল বাই বড় এল, তাহলে এফ বাই এ এটা হচ্ছে 5 × 10⁻12 দিব। আর ছোট এল হবে প্রথম তারের জন্য 5%, তাহলে এটা হবে এল এর 5% ডিভাইড বাই হচ্ছে আদি এল, তাহলে এটা হবে 5 × 10⁻12 ডিভাইড বাই হচ্ছে 0.05 এল ডিভাইড বাই এল। এল এল চলে যায়, বাদ বাকিটুকু ক্যালকুলেশন করলে এত নিউটন পার মিটার স্কয়ার একটা আসবে। দেন ঠিক সেম ভাবে বি তারের জন্য অলরেডি এখানে একটা, এই যে আমরা জানি ইয়ং এর গুণাঙ্ক ইকুয়াল টু কি, পীড়ন বাই বিকৃতি, তো আমরা দ্বিতীয় তারের জন্য এফ বাই এ ডিভাইড বাই ছোট এল বাই বড় এল এটা বের করে রাখছি। এফ বাই এ তো হচ্ছে সবার ক্ষেত্রে সেম 5 × 10⁻12, এল বাই এল বিকৃতি, এই যে তুমি এখানে বের করে রাখছো বিকৃতি, এটা ডিরেক্ট বসিয়ে দাও, কোনো কাজ নাই, 0.02 এখান থেকে ক্যালকুলেশন করলে এত নিউটন পার মিটার স্কয়ার। দেন হচ্ছে সি তারের জন্য ওয়াইসি, এটাও এফ বাই এ দাও, তারপর হচ্ছে ছোট এল বাই বড় এল, তাহলে এখানে এফ হচ্ছে পীড়নটা হচ্ছে সবার জন্য সেম, এফ বাই এর মান, এল বাই এল এটা হচ্ছে এই যে 1%, তাই এরকম করে করো যে এল এর কত 1% ডিভাইড বাই বড় হাতের এল, তাহলে হচ্ছে কি ছোট এলটা হচ্ছে এল এর 1%, 5 × 10⁻12 ডিভাইড বাই হচ্ছে এটা 0.01 এল ডিভাইড বাই এল, এখান থেকে এল এল চলে যাবে, ক্যালকুলেশন করার পর এখানে আরেকটা নিউটন পার মিটার স্কয়ার আসবে। তুমি এই তিনটা ইয়ং এর গুণাঙ্ক বের করে সুন্দর করে তুমি এখান থেকে বলতে পারো যে হচ্ছিল যার ইয়ং এর গুণাঙ্ক বেশি হবে সে অধিক স্থিতিস্থাপক। এই যে বলছে উদ্দীপকের কোন তারটি বেশি স্থিতিস্থাপক, শেষ। এরপরে এখানে তিনটা প্রসারণ অনুপাত দেওয়া আছে, দৈর্ঘ্য প্রসারণ, প্রযুক্ত বল, ব্যাস, দৈর্ঘ্য দেওয়া আছে, এরকম একটা পি তারের প্রসারণ অনুপাত বের করতে বলছে। এখানে পি তার কই পাবো? গবেষণাগারে ব্যবহারের জন্য বিশেষভাবে নির্মিত দুটি তার পি ও কিউ নেওয়া হলো, এখানে তো এ বি তার দেওয়া আছে, এটা খুব সম্ভবত প্রশ্নটা ভুল করছে, দেখি আমার পরে যে তুলছে আমাদের এই প্রশ্নটা খুব সম্ভবত ভুল করছে, এটা ভুল করছে আমার কাছে, এ আর বি দেওয়া আছে, এটা হচ্ছে হলো দুইটা তার দেওয়া আছে, আমি এটা একটু দেখে নিই। এটা হচ্ছে হলো সিলেট বোর্ড 2023, তো সিলেট বোর্ডে পি কিউ হবে, এই যে এটা পি কিউ, এটা পি হবে, এটা কিউ হবে, হ্যাঁ। এরপরে এখানে দেওয়া আছে পি, আর এখানে এই যে ভুল আছে আমি বলি, দৈর্ঘ্য দেওয়া আছে, ব্যাস দেওয়া আছে, ব্যাস হবে না, এটা হবে ব্যাসার্ধ, এটা প্রশ্নে কি দেওয়া ছিল, ব্যাসার্ধ দেওয়া ছিল, আমি একটু কারেকশন করছি, প্রযুক্ত বল না, এটা হচ্ছে ঝুলানো ভর, যে টাইপার তুলছে সে এটা ভুল তুলছে, ঝুলানো ভর, এই যে ঝুলানো ভর, দৈর্ঘ্য প্রসারণ ঠিক আছে, এটা প্রসারণ অনুপাত হবে না, এটা হবে ব্যাস হ্রাস, ব্যাস হ্রাস হবে এটা, এই আর কিছুই না, এটা প্রসারণ অনুপাত না। এই যে জায়গাটা কারেকশন করলে আমাদের আসলে কি তেমন আর হচ্ছে ঝামেলা থাকে না। এই জায়গাটাই ভুল হয়েছে, কিন্তু এই জায়গাটা হচ্ছে খুব ভালো করে দেখো, এটা হচ্ছে ব্যাসার্ধ হবে, আর এটা হচ্ছে ঝুলানো, এগুলো মিলিমিটার ঠিক আছে কিনা একটু দেখে নিই, মিলিমিটার, ব্যাসার্ধগুলো সেন্টিমিটারে আছে, ভরগুলো কেজিতে আছে, দৈর্ঘ্য প্রসারণ মিলিমিটার, এগুলো হচ্ছে এটা মিলিমিটারে আছে, এটা মিলিমিটারে আছে, এটা হচ্ছে হলো কি ব্যাস হচ্ছে হলো, দৈর্ঘ্য হচ্ছে হলো মিটারে আছে, ঠিক আছে, দৈর্ঘ্য মিটারে, ব্যাসার্ধ সেন্টিমিটারে, এম হচ্ছে হলো কেজিতে আছে, এটা হচ্ছে হলো সেন্টিমিটারে আছে। এই ডাটাগুলো চেঞ্জ করে নাও, আমি দুঃখিত টাইপার হচ্ছে আমাদের এই স্লাইড রেডি করতে হচ্ছিল ভুল করছে।
তো এই জিনিসগুলো যদি কারেকশন হয়, কারণ আমি পয়সা অনুপাত নির্ণয় করি, এখানে যদি পয়সা অনুপাত দিয়েই দেয় তাইলে হচ্ছে হলো কি পয়সা অনুপাত বের করতে বলবে কেন, কথা বুঝো না? যাক, এগুলো হচ্ছে এখন যদি আমি এখান থেকে অঙ্ক করতে যাই, অঙ্ক করে দেখো পি তারের পয়সা অনুপাত, আমরা জানি পয়সা অনুপাত সিগমা ইকুয়াল টু, এখানে ব্যাসের হ্রাস দিয়ে দিছে, ডিরেক্ট যেহেতু দিয়ে দিছে তাই আমরা এখানে আর মাইনাস ইউজ করার দরকার নাই। আমরা জানি এখানে ব্যাস হ্রাস দিছে, ব্যাসার্ধ দিয়ে দিছে, তো ব্যাস হ্রাস দিয়ে দিছে, তো আমি ব্যাস একটা দিয়ে করি ডি, ব্যাসের এই যে ব্যাসের পরিবর্তন ডি বাই হচ্ছে আদি ব্যাস, পার্শ্ব বিকৃতি বাই দৈর্ঘ্য বিকৃতি, ছোট এল বাই বড় এল। তাহলে এখান থেকে আমরা ছোট এল এই যে প্রথম পি তার, প্রথমটা হচ্ছে পি তার, তাহলে এটা হচ্ছে 0.005 ডিভাইড বাই, যে এটা হচ্ছে ব্যাসার্ধ, যদি এটা সেন্টিমিটারে, এগুলো হচ্ছে মিলিমিটারে, তাহলে এখানে ঘাবড়া লেগে গেল না? এটাকে আমি 10 সেন্টিমিটার 10 মিলিমিটারে জানি আমরা 1 সেন্টিমিটার, তাহলে এটার হচ্ছে হলো কি 10 ইনভার্স 1 দ্বারা বা হচ্ছে 10 দ্বারা ভাগ করে আমি হচ্ছে কি করলাম, নিয়ে গেলাম হচ্ছে সেন্টিমিটারে, এটাকে সেন্টিমিটারে নিয়ে গেছি, এটা সেন্টিমিটার এখন বসাবো, এটা 0.5 ডিভাইড বাই হচ্ছে ছোট এল কত, যে দৈর্ঘ্য প্রসারণ এটা মিলিমিটারে আছে, আমরা সব একই ইয়াতে বসাবো, এটা মিলিমিটার এটা মিটার, তাহলে এটা মিলিমিটারটাকে এটা মিটারে নিয়ে যাই, ধরো কত, এটা কত দেওয়া আছে 3.2 ইন্টু 10 ইনভার্স 3 ডিভাইড বাই হচ্ছে এটা কত, এটা 2.8। তাহলে আমরা এখান থেকে ক্যালকুলেশন করলে হয়তো খুব সম্ভবত পয়সা অনুপাতটা পেয়ে যাব, 0.005 ভাগ 10 ভাগ হচ্ছে 0.5, এটাকে যদি আমি ভাগ করি, এটা আমার আসছে হচ্ছে 0.875, এটার পয়সা অনুপাত 0.875। উত্তরটা একটু অবাস্তব মনে হচ্ছে, আমি জানি না ডাটাটা আমার ঠিক আছে কিনা, প্রশ্নটা এমনি যেহেতু বলেছি আমি একটু উত্তরটা মিলিয়ে দিই তোমাদেরকে, যে এটা আমার তো এটাকে 2 দ্বারা ভাগ করলে হচ্ছে 0.4375 আসে, 0.44 আসে, আমার কি কোথাও একটা ভুল হয়েছে দেখো তো, ডাটাগুলো বসাইতে পি কিউ পি ছোটো হাতের ডি, এই যে দেখো ছোটো হাতের ডি, এটা হচ্ছে 0.005, আমি এটাকে মিটারে সেন্টিমিটারে নেওয়ার জন্য করছি কি, ও এটা 0.5 বসবে না তো, এটা তো ব্যাসার্ধ দেওয়া আছে, ব্যাসার্ধকে 2 দিয়ে গুণ করে হচ্ছে এই যে 2 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে, এর অর্ধেক হবে, এর অর্ধ এটা কত হবে বলো তো, এটা হবে হচ্ছিল 0.4375, আমার বরাবর এটা আসছে 0.4375, এটাই হবে উত্তর, ঠিক আছে। এরপরে যদি এই প্রশ্নটার ঘ নাম্বার, আমি এই প্রশ্নটা সবাই বুঝে গেছো তো, দেখো পার্শ্ব বিকৃতি, এটা হচ্ছে ব্যাসের পরিবর্তন, এটা হচ্ছে আদি ব্যাস, এটা হচ্ছে দৈর্ঘ্যের পরিবর্তন, এটা হচ্ছে আদি দৈর্ঘ্য। এরপর ঘ নম্বর প্রশ্ন বলছে, এখানে ডাটাগুলো তো ভুল আছে, একই জিনিস, কোন তারটি বেশি স্থিতিস্থাপক, এই জন্য আমরা আগের পৃষ্ঠায় চলে যাব, গিয়ে হচ্ছিল আগের ডাটাগুলোকে ব্যবহার করব, কোন তারটা অধিক স্থিতিস্থাপক, ভাই কোন তার অধিক স্থিতিস্থাপক, এটা বের করার জন্য ইয়ং এর গুণাঙ্ক বের করা লাগবে। প্রথম তার ওয়াইপি আমরা জানি এফ এল বাই কি হবে বলতো এল, এখান থেকে ইউজ করবে যে প্রযুক্ত ঝুলানো ভর, এটা ঝুলানো ভর, তো ঝুলানো ভর আমরা জানি এখান থেকে এফ হবে হচ্ছে এমজি ঝুলানো ভর, এই যে এখান থেকে এমজি হবে এল আদি দৈর্ঘ্য দেখো 2.8 ডিভাইড বাই এল, এ হচ্ছে এই যে ব্যাসার্ধ দেওয়া আছে, এই ব্যাসার্ধ দিয়ে করতে হবে, পাই আর কত 0.5 এটা স্কোয়ার ইন্টু এল, এই যে দৈর্ঘ্য প্রসারণ এল হচ্ছে, এটা মিলিমিটারে দেওয়া আছে, আমাদের লাগবে মিটারে, 3.2 ইন্টু 10 ইনভার্স 3, এই যে এখান থেকে আসবে এত নিউটন পার মিটার স্কয়ার, ক্যালকুলেশন করে ফেলো শেষ। দেন হচ্ছে দ্বিতীয় তারেরটার জন্য ওয়াই কিউ ঠিক এফ এল বাই এল, স্যার এফ হবে কি, এই যে এটা M1 দিবা, এই যে এটা ভর বসবে এটার ক্ষেত্রে, আর এটার ক্ষেত্রে দ্বিতীয় তারের বি তারের ক্ষেত্রে এটা বসবে, তাহলে এটাতে এমজি, এম হচ্ছে কত 0. এটা আবার বলছি এটা এমজি হবে M2G ইন্টু হচ্ছে এল কত, এল হচ্ছে 2.75 ডিভাইড বাই হচ্ছে এ কত পাই আর কত, এই যে আর হচ্ছে 0.6 হোল স্কয়ার পাই আর স্কয়ার, এল হবে কত 3, এটা 3 ইন্টু 10 ইনভার্স 3 হবে, মিলিমিটার আছে কারণ মিটারে নিয়ে যেতে হবে। দেন এখানে আবারও বলছি এটা হবে হচ্ছে কত 0.75 কেজি, আর এখানে হচ্ছে এম হবে হচ্ছে কত 0.2
5 কেজি, তাইলেই তো এখান থেকেও তোমার এত নিউটন পার মিটার স্কয়ার একটা চলে আসবে। এই দুইটার মধ্যে যেটা তোমার ক্যালকুলেশন করে ইয়ং এর গুণাঙ্ক যেটা বেশি আসবে সেটা অধিক স্থিতিস্থাপক হবে। মানে প্রশ্নটা এই যে পৃষ্ঠায় আছে, এই যে প্রশ্ন বলছে কোন তারটি বেশি স্থিতিস্থাপক। দেখো তো আমি এই চ্যাপ্টারের সবগুলো কোশ্চেন করে দেওয়ার ট্রাই করলাম, আর মনে হয় নাই। আচ্ছা, আমাদের এটা হচ্ছে ফেসবুক গ্রুপ, তোমরা হচ্ছে এই গ্রুপে জয়েন হবা এবং ফ্রেন্ডদেরকে ইনভাইট করিও পারলে। আর হচ্ছে আমি যদি তোমাদের হচ্ছে এই গ্রুপে হচ্ছে আমি বিভিন্ন আপডেট দিয়ে থাকি আমাদের ক্লাস সম্পর্কে বা যে কোনো কিছুর ব্যাপারে, এবং তোমাদের এই পড়াগুলার বা যে সলভিং ভিডিওগুলার এগুলার যদি হচ্ছে পিডিএফ প্রয়োজন হয় তাহলে এই গ্রুপে গিয়ে হচ্ছে তোমরা পোস্ট করে জানাতে পারো, তাহলে আমি এই গ্রুপে আপলোড দিয়ে দিব তোমাদের জন্য ইনশাল্লাহ। ঠিক আছে, তোমরা যদি আমার ভিডিও দেখে আমার পড়ানো থেকে কোনো কিছু উপকৃত হও তাহলে অবশ্যই আমার জন্য এবং আমার আব্বু আম্মুর জন্য বেশি বেশি দোয়া করবা। আর তোমরা ভালো করে পড়াশোনা করো, তোমাদের নিজেদের ভবিষ্যতের কথা চিন্তা করে, নিজেদের ফ্যামিলির কথা চিন্তা করে। বিশেষত তোমার আব্বু আম্মু অনেক কষ্ট করে তোমাদেরকে কিন্তু পড়ালেখা করাচ্ছে। আমাদের এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে আমাদের সন্তানদেরকে পড়াশোনা করানোর জন্য আমাদের বাবা মারা যেই পরিমাণ হচ্ছে পরিশ্রম করছে এবং তারা স্যাক্রিফাইস করতেছে, এটা তুমি হচ্ছে যেদিন নিজের টাকা ইনকাম করে হচ্ছে খরচ করবা সেদিন বুঝতে পারবো আচ্ছা আসলে এই সব কিছুর যেভাবে দাম, যেভাবে খরচ, পড়াশোনার খরচ সব কিছু বেড়ে গেছে। সব কিছুর মধ্যেও তোমাদের বাবা মা তোমাদের জন্য স্যাক্রিফাইস করছেন। এখন বুঝবে না, এমন একদিন আর বুঝবে যখন হচ্ছে হয়তো তুমি রিগ্রেট ফিল করবা, কিন্তু ওই দিন আর সেই ইন্টারমিডিয়েট লাইফটাতে আর ফেরত আসার সুযোগ নেই, নিজের ভুলগুলো শুধরানোর সুযোগ নেই। তাই আগে থেকেই তোমাকে চিন্তা করতে হবে যে আমার বাবা মা আমার জন্য অনেক কষ্ট করে স্যাক্রিফাইস করে পড়ালেখা করাচ্ছেন আমাকে, আমিও তাদের হচ্ছে কষ্টের প্রতিদান দেওয়ার জন্য হলেও আমাকে কষ্ট করে পড়তে হবে। পড়াশোনা কখনোই দুনিয়ার কোনো ভালো কাজ না, এটা কোনো ইন্টারেস্টিং কাজ না। তোমাকে যদি পড়ালেখা এবং খেলাধুলা দুইটার মধ্যে একটা চুজ করতে বলে, তুমি আজীবন হচ্ছে খেলাধুলাকে চুজ করবে। একদম 100 জনের মধ্যে 99 জনই এটা চুজ করবে, বাকি একজন 1% 2% হয়তো পড়াশোনাকে চুজ করবে, কারণ ওর খেলাধুলা ভালো নাও লাগতে পারে। বাট এটাই বাস্তবতা যে পড়াশোনা খুবই বিরক্তিকর এবং খুবই পেইনফুল একটা জিনিস। তারপরেও আমাদেরকে পড়তে হবে। ঠিক আছে, সবাই ভালো থেকো, সাবধানে থেকো, আমার জন্য দোয়া করো কিন্তু বেশি করে। আল্লাহ হাফেজ।